কি মুকুন্দ বাবু, কেমন আছেন? কে কে? ভয় পাবেন না, আমি তো চিঠিতে লিখেছিলাম আমি আসব। চলে যাও, চলে যাও এখান থেকে। যে জিনিসের আশায় তুমি এখানে এসেছো তা তুমি কোনো দিন পাবে না। তাহলে আপনারও বেঁচে থাকার অধিকার নেই। ডাউন মিস্ট্রি লেন আপনাকে স্বাগত জানায়। ভিন্ন স্বাদের রহস্য গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। যদি আপনারাও আপনাদের লেখা গল্প আমাদের চ্যানেলে শুনতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আজ আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা শাহজাহানের ময়ূর। হেমেন্দ্র কুমার রায়, তার আসল নাম প্রসাদ দাস রায়, একজন বাঙালি সাহিত্যিক এবং গীতিকার হিসেবে তিনি জগৎ বিখ্যাত হয়েছেন। তার জন্ম 18 এপ্রিল 1888 সালে কলকাতায়। তিনি কিশোরদের জন্য রহস্য, রোমাঞ্চ ও গোয়েন্দা গল্প লেখার জন্য সমাদৃত হয়েছেন। তার কয়েকটি গল্প ও উপন্যাস চলচ্চিত্রায়িতও হয়েছে। তার কয়েকটি গল্প ও উপন্যাস চলচ্চিত্র হিসেবেও নির্মিত হয়েছে। ছোটদের জন্য তিনি 80টিরও বেশি বই লিখেছিলেন। এর মধ্যে কবিতা, নাটক, হাসি ও ভূতের গল্প, অ্যাডভেঞ্চার, গোয়েন্দা কাহিনী, ঐতিহাসিক উপন্যাস সব কিছুই ছিল। তার সৃষ্ট দুঃসাহসী জুটি বিমল কুমার এবং জয়ন্ত মানিক, পুলিশ ইন্সপেক্টর সুন্দরবাবু, ডিটেকটিভ হেমন্ত বাংলা কিশোর সাহিত্যে বিশেষভাবে উল্লেখযোগ্য চরিত্র। বিমল ও কুমারের অভিযান কাহিনী অবলম্বনে তার বিখ্যাত উপন্যাস যখের ধন 2 বার চলচ্চিত্রায়িত হয়েছে। তার লেখা নিশিথিনী বিভীষিকা অবলম্বনে 1951 সালে বাংলা চলচ্চিত্র জিঘাংসা এবং হিন্দিতে 1962 খ্রিস্টাব্দে 20 সাল বাদ নির্মিত হয়। তিনি ইহলোক ত্যাগ করেন 1963 সালের 18 এপ্রিল। আজকের গল্প পাঠে শুভঙ্কর, তাপস, শ্রমিক, কুন্তল, অনির্বাণ, তমাল, নন্দিতা, তনুশ্রী এবং আমি মনোতোষ। সম্পাদনা তমাল। পোস্টার ডিজাইন এবং সামগ্রিক পরিচালনায় মনোতোষ। শুরু হচ্ছে আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা শাহজাহানের ময়ূর। প্রভাতী চায়ের আসর। ধরা চূড়াধারী সুন্দরবাবুর আবির্ভাব যথাসময়ে। মানিক শুধলে, চায়ের আসরেও কি আপনি ধরাচড়া ত্যাগ করে আসতে পারেন না? সময় নেই ভাইয়া, সময় নেই। সর্বদাই ডিউটিতে থাকি, ধরাচুরো ছাড়বার সময় পাই না। চেম্বারলেনের যেমন ছাতা, চার্চিলের যেমন চুরুট, গান্ধীজির যেমন ট্যাগ ঘড়ি, তেমনি আমাদের সুন্দরবাবুর বিশেষত্ব হচ্ছে এই ধরাচুরো। ওর দিকে আর নজর দিও না মানিক। মানিকের কথা ছেড়ে দাও। এই ধরাচুরোর ওপরে জোর নজর দেওয়ার জন্য অন্য লোকের অভাব নেই। কিরকম? অদূর ভবিষ্যতেই বোধ হয় এই ধরাচুরো পরেই আমাকে পরলোক যাত্রা করতে হবে। তার আশ্চর্য কথা কি, ঢেঁকি তো স্বর্গে গিয়েও ধান মানে। না হে ভাইয়া, ব্যাপারটা তুচ্ছ নয়, দস্তুর মতো মারাত্মক। কেন বলুন দেখি। যে কোনো মুহূর্তে আমি পটল তুলতে পারি। বলেন কি? আপনার ব্লাড প্রেশার বেড়েছে নাকি? বাড়েও নি, কমেও নি। আসল কথা কি জানো, আমার পিছনে পিছনে শত্রু ঘুরছে। শত্রু? হ্যাঁ, ভয়াবহ শত্রু, অদৃশ্য শত্রু। এই ব্যাপারটা একটু খুলে বলুন তো। তাই বলতেই তো এসেছি, কিন্তু একটু রসো ভায়া, আগে একটু গলাটা ভিজিয়ে পেটের ফাঁকটা একটু ভরিয়ে নিই।
আজকের খাদ্য তালিকাটা কি? শুনলে প্রফুল্ল হবেন আশা করি। বলো কি, আমি তো না শুনেই প্রফুল্ল হয়ে উঠছি। প্রকাশ করে বলো শুনি। চায়ের আসরে আজ পাবেন অ্যাসপারাগাস অমলেট, চকোলেট স্যান্ডউইচ, স্পঞ্জ কেক প্রভৃতি। আবার প্রভৃতি? নৈবেদ্যের উপর চূড়া সন্দেশ? সাধু সাধু, খেয়ে দেহে না ওরে জাদু, কদিন বই তো নয়। সুন্দরবাবু সহর্ষে এত জোরে চেয়ারের উপরে নিজের বিপুল বপুখানি স্থাপন করলেন যে চেয়ারখানা সশব্দে প্রতিবাদ করে উঠল। জয়ন্ত বললে, কিন্তু মানিক কি বলে জানেন? মানিকের স্বভাব তো আমি জানি, নিশ্চয়ই সে ভালো কথা বলে না। ও, শালুক চিনেছে গোপাল ঠাকুর। মানিকের মত হচ্ছে দেশ এখন স্বাধীন, ইংরেজদের আমরা বর্জন করেছি, সেই সঙ্গে বিলিতি খাবারগুলো নাকি বর্জন করা উচিত। আমি কি মন্দ প্রস্তাব করেছি সুন্দরবাবু? অতিশয় মন্দ প্রস্তাব, রীতিমতো অসাধু প্রস্তাব। কেন? ইংরেজদের ত্যাগ করেছি বলে তাদের ভালোকেও ত্যাগ করতে হবে নাকি? তুমি এসব বাজে কথায় কান পেতো না জয়ন্ত। আর দেশ স্বাধীন হয়েছে বলে ইংরেজদের এবার ত্যাগ করবো কেন? যে জাত ফাউল কাটলেট আবিষ্কার করেছে সে কি বড় যে সে জাত? আর যে জাত সন্দেশ রসগোল্লা আবিষ্কার করে তাকে আপনি কি বলেন? তাকেও আমি ধন্যবাদ দিই। আমি কাটলেট বা সন্দেশ কিছুই ছাড়তে রাজি নই। গদাধরের মতো আমি দুধও খাবো, তামাকও খাবো। এই যে এতকাল ধরে ইংরেজরা আমাদের সঙ্গে ওঠা বসা করেছে, তবু কি তারা সন্দেশ রসগোল্লা খেতে চেয়েছে? স্বাদ পাইনি তাই চাইনি। কখনো না। সন্দেশ রসগোল্লা ইংরেজদের ধাতে সয় না, তেমনি বিলিতি খাবার দাবারগুলোও আমাদের ধাতে সইতে পারে না। তুমি কে বটো হে? তুমি বললেই সইবে না? এতকাল সয়ে এলো, ভবিষ্যতেও সইবে না কেন? আর ফাউল কাটলেট যার ধাতে সইবে না সে মনুষ্য নাম ধারণের যোগ্য নয়। যাক সে বাজে কথা। কোথায় হে জয়ন্ত, কোথায় তোমার চা এবং টা? আমি যে একই সাথে তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত। এই যে বাবু চা। চায়ের পালা সাঙ্গ করে সুন্দরবাবু চাঙ্গা হয়ে বললেন, এইবারে আমার পালা শুরু করি। নিশ্চয়ই, শুরু করুন। সুন্দরবাবু একটা ইজি চেয়ারে আশ্রয় নিয়ে একটা বার্মা চুরুট ধরিয়ে বললেন, বড়ই শক্ত পাল্লায় পড়েছি ভায়া। কাল বিকেলে আমার থানায় একটা ভয়ানক কাণ্ড ঘটে গিয়েছে। একটা মামলার তদন্ত নিয়ে অত্যন্ত ব্যস্ত হয়েছিলাম। এমন সময় থানায় রামলাল নামে এক পাহারাওয়ালা এক প্যাকেট নিয়ে ঘরের ভিতর এসে ঢুকল। सरजी আসবো? ও রামলাল, এসো এসো। आपके लिए एक पार्सल था। পার্সেল আমার নামে? কই কই দেখি। ए लीजिए साहब, डाक पियोन से दिए गेलो। এই তো দেখছি সুতো দিয়ে আঁটো করে বাঁধা। এখানে তো ছুরি কাঁচি কিছুই নেই, খুলি কি করে? আচ্ছা রামলাল, তুমি পাশের ঘর থেকে সুতো কেটে খুলে নিয়ে এসো। ঠিক আছে সাহেব। মিনিট কয়েক পরেই ভীষণ এক শব্দে থানাটা কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে বিষম এক আর্তনাদ। তাড়াতাড়ি ছুটে বাইরে বেরিয়ে দেখি পাশের ঘরের মেঝের উপর রামলালের রক্তাক্ত দেহ ছটফট করছে। ঘরের ভেতরে ধোঁয়া উঠছে আর পাওয়া যাচ্ছে যেন কোনো বিস্ফোরকের গন্ধ। কি ব্যাপার? এটা এটা কিসের শব্দ? স্যার, রামলাল ওই ঘরে কিছু একটা প্যাকেট নিয়ে খোলার চেষ্টা করছিল, এই তারপরেই। সে কি? ওকে এক্ষুনি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করো। ইয়েস স্যার। আমি তো তখনই রামলালকে হাসপাতালে পাঠিয়ে দিলুম, কিন্তু সেখানে যাবার অল্পক্ষণ পরেই বেচারার মৃত্যু হলো। আমার তো দৃঢ় বিশ্বাস ওই সাংঘাতিক প্যাকেটটাই তার মৃত্যুর কারণ। তাই যদি হয়, এইটুকু অনুমান করাও কঠিন নয় যে আমাকেই হত্যা করার জন্যই এই প্যাকেটটা আমার নামেই পাঠানো হয়েছিল। প্যাকেটটা দেখতে কেমন ছিল? আমি সঠিক জবাব দিতে পারবো না, কাজে ব্যস্ত ছিলাম তো। প্যাকেটের দিকে ভালো করে তাকাবার সময় পাইনি, এমনকি সেটা দেখিনি বললেই চলে। ইউরোপ আমেরিকায় মাঝে মাঝে এরকম ঘটনা ঘটেছে।
সেখানেও জেলিগনাইট ভরা বিপজ্জনক প্যাকেট খুলে কেউ কেউ মারা পড়েছে। জেলিগনাইট? হ্যাঁ, একরকম বিষম বিস্ফোরক। তাতে থাকে ওই 65% নাইট্রোগ্লিসারিন, 27% পটাশিয়াম নাইট্রেট, 7% উডমিল প্রভৃতি। অবশ্য আপনার ওই প্যাকেটের মধ্যে কিরকম বিস্ফোরক ছিল সেটা আমি হলপ করে বলতে পারি না। পুলিশের কাজ দুরাত্মাদের নিয়ে। দুরাত্মারা পুলিশের বন্ধু হয় না, কিন্তু আমার কি শত্রু আছে যে এইভাবে আমাকে হত্যা করতে চায়? আপনি কাউকে সন্দেহ করতে পারছেন না? উপস্থিত আপনার হাতে কি কি মামলা আছে? বিশেষ জটিল কোনো মামলাই নেই। না না, একটা উল্লেখযোগ্য মামলা আছে বটে। মামলাটা কিসের? সুন্দরবাবু জবাব দিতে যাচ্ছিলেন, হঠাৎ জানালা দিয়ে কি একটা জিনিস ঘরের মাঝ বরাবর এসে ঠকাস করে মেঝের উপরে গিয়ে সুন্দরবাবু চমকে বলে উঠলেন, হ্যাঁ, ও আবার কি? মানিক বলল, সরু একটা কঞ্চি। কেউ ওটাকে ধনুকে জুড়ে তীরের মতো ব্যবহার করেছে। কঞ্চির পেছনে ঝুলছে সুতোয় বাঁধা একখানা কাগজ। জয়ন্ত উঠে গিয়ে কঞ্চি থেকে কাগজখানা খুলে নিয়ে উচ্চ স্বরে পাঠ করল। জয়ন্তবাবু, আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু আপনি যদি কোনো বিশেষ মামলা নিয়ে সরকারি পুলিশকে সাহায্য করেন তাহলে জেনে রাখবেন আপনার জীবনের কোনোই মূল্য থাকবে না। মামলা হাতে না নিতেই শাসানি চিঠি। আসল ব্যাপারটা কি জানলাম না, অথচ গোড়া থেকেই উত্তেজনার ধাক্কা। গাছে না উঠতেই এক কাঁদি। সুন্দরবাবু দৌড়ে জানলার ধারে গিয়ে উকি ঝুঁকি মেরে বললেন, না, রাস্তার কোনো লোককে দেখেই তো ঠিক সন্দেহ হচ্ছে না। জয়ন্ত জানলার ধারে গিয়ে বলল, না সুন্দরবাবু, রাস্তা থেকে কেউ এই কঞ্চি ছড়েনি। কি করে জানলে? আমরা আছি দোতলায়। নিচে রাস্তা থেকে কেউ ওই তীর ছুড়লে ওটা জানলা দিয়ে ঢুকে উপর দিকে উঠে ঘরের ছাদে গিয়ে ঠেকত, কিন্তু আমি লক্ষ্য করেছি তীরটা সোজাসুজি ঢুকে ঘরের ঠিক মাঝখানে গিয়ে পড়ছে। বটে বটে, আমাদের সামনে রাস্তার ওধারে তো দেখছি একখানা মাত্র বাড়ি। তাহলে কি ওই বাড়ির দোতলার কোনো ঘর থেকে ওই তীরটা ছোড়া হয়েছে? আমার তো তাই বিশ্বাস। তাহলে এখন চলো ওই বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, চলুন। রাস্তায় এসে সুন্দরবাবু শুধলেন, ও বাড়িখানা কার জয়ন্ত? ওখানা হচ্ছে বারোয়ারি বাড়ি। বারোয়ারি পুজোর কথাই শুনেছি, বারোয়ারি বাড়ি আবার কি বাবা? ওটা হচ্ছে মেস। ওর ভেতরে কেরানি থাকে, ছাত্র থাকে, ব্যবসাদার থাকে, আরও কোন কোন শ্রেণীর লোক থাকে। কিন্তু মেসের একজন কর্তা তো আছে। তা আছে বই কি, তার নাম শুনেছি সুরেনবাবু। লোকটার সঙ্গে আমার চোখের পরিচয় আছে। বেশ, আগে আমার তাকেই দরকার। জয়ন্ত মাথা নেড়ে বলল, সুরেনবাবুর সঙ্গে পরে আলাপ করলেও চলবে। আমার দোতলার ঘরের সরাসরি মেস বাড়ির ওই যে দোতলা ঘরখানা আছে, আগে আমি ওইখানেই যেতে চাই। ওটা মেস, সুতরাং কারোরই প্রবেশ নিষিদ্ধ নয়। দেরি করলে সব সূত্রই হারিয়ে যাবে। আসুন আসুন, এসো মানিক। তিনজনে মেসবাড়ির ভিতরে ঢুকে একসার নোংরা সিঁড়ি বেয়ে দোতলায় গিয়ে উঠল। 3-4 লোক সুন্দরবাবুর ইউনিফর্মের দিকে চকিত দৃষ্টিতে তাকালো বটে, কিন্তু তারা কেউ কোনো কথাই বলল না। একখানা ঘরের দিকে অঙ্গুলি নির্দেশ করে জয়ন্ত বলল, তীর ছোড়া হয়েছে খুব সম্ভবত ওই ঘর থেকে, কিন্তু ঘরের দরজা বাহির থেকে তালাবন্ধ। ঠিক এই সময়ে একজন বেঁটে কালো এবং হৃষ্টপুষ্ট লোক হন্তদন্ত হয়ে এসে বললেন, আরে নমস্কার নমস্কার জয়ন্তবাবু, তা হঠাৎ আমার এখানে কি মনে করে? জয়ন্ত প্রশ্নের জবাব না দিয়ে সুন্দরবাবুর দিকে ফিরে বলল, সুন্দরবাবু, ইনি মেসের কর্তা সুরেনবাবু। সুন্দরবাবু কটমট দৃষ্টিতে তাকিয়ে সুরেনের আপাদমস্তকের উপরে একবার নিজের পুলিশ চোখ বুলিয়ে দিলেন। সুরেন সভয়ে 2 পা পিছিয়ে গেল। জয়ন্ত জিজ্ঞাসা করলে, আচ্ছা এই ঘরে কে থাকে? সুরেন বললে, আগে ওটা একটা সমিতির ঘর, জাতীয় সেবক সমিতি। জয়ন্ত একটু বিস্মিত স্বরে বলল, এই বাড়িতে আবার কোনো সমিতি আছে নাকি? আগে ছিল না,
জাতীয় সেবক সমিতি ঘরটা ভাড়া নিয়েছে এই দিন 15 আগে। সমিতির সভ্য সংখ্যা কত? তা আমি ঠিক বলতে পারবো না, তবে রোজ সন্ধেবেলায় ওরা এখানে আসে। 2-4টে মেয়েও অবশ্য আসে। তারা নিজেদের মধ্যে কি কথাবার্তা বলে তা আমি ঠিক বলতে পারবো না, তবে তারা ঘন ঘন চা আর খাবার আনায় বাইরে থেকে। তা ওই রাত 11টার দিকে ঘর বন্ধ করে সবাই যে যার মতন চলে যায়। সকালে তাদের কেউ এখানে আসে না? সকালেও নয়, দুপুরেও নয়, বিকেলেও নয়, তাদের আসর বসে সন্ধ্যার পরে। আপনি ঠিক জানেন আজ তাদের কোনো লোক ওই ঘরে ঢোকেনি? তা হলপ করে কি করে বলি, একা মানুষ, নানা কাজে চারিদিকে ঘুরে বেড়াতে হয় সব সময়। তবে সমিতির কোনো সদস্যকে আমি সকালবেলায় আসতে দেখিনি। জয়ন্ত আর কিছু না বলে বাইরের বারান্দার দিকে গেল। সেদিকে ছিল তালাবন্ধ ঘরের 3টে জানলা, তার মধ্যে একটা জানলা খোলা। একবার সে নিজের বাড়ির দিকে তাকালে সেখান থেকে তার নিজের দোতলা ঘরের ভেতরটা বেশ দেখা যায়। তারপর সে ফিরে জানলার ফাঁক দিয়ে মেসবাড়ির ঘরের ভিতরটা উঁকি মেরে দেখবার চেষ্টা করলে। ঘরের ভিতরে সর্বত্রই নজর চলে। আসবাবপত্র বেশি নেই। একদিকে একখানা 17 মোড়া চৌকি, আর মাঝখানে একটা গোল টেবিলের চারপাশে সাজানো রয়েছে কয়েকখানা চেয়ার। এইমাত্র আর একটা জিনিস জয়ন্তের দৃষ্টি আকর্ষণ করলো। সে মৃদু হেসে ডাকলে, সুরেনবাবু, একবার এদিকে আসবেন কি? আগে হ্যাঁ, কি বলছেন? আপনি বললেন সমিতির কেউ সকালে এই ঘরে আসে না। আগে সেরকমই তো জানি। জানলার কাছে এসে ঘরের ভিতরে তাকিয়ে দেখুন। সুরেন কথা মতো কাজ করলে অজানা কোনো বিপদের সম্ভাবনায় তার ভাবভঙ্গি জড়ো। জয়ন্ত বলল, গোল টেবিলটার উপর কি রয়েছে দেখতে পাচ্ছেন? একটা অ্যাস্ট্রে। তারপর সুরেনের 2 ভুরু কুঞ্চিত হলো। একটু থেমে সে বলল, হ্যাঁ, এ কি আশ্চর্য! অ্যাস্ট্রের ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। জয়ন্ত বললে, কাল রাতে যদি কেউ জ্বলন্ত সিগারেট ওই অ্যাস্ট্রের মধ্যে ফেলে থাকে তাহলে আজ সকালে নিশ্চয়ই ওটা থেকে ধোঁয়া বেরোতো না। না, একেবারেই না। অতএব বোঝা যাচ্ছে একটু আগেই এই ঘরের ভিতর কারোর আবির্ভাব হয়েছিল। একটা ঢোক গিলে আমতা আমতা করে সুরেন বলল, মানে আমি কিন্তু তাকে দেখিনি। জয়ন্ত গম্ভীর স্বরে বলল, বন্ধ ঘরের ভিতর রয়েছে জ্বলন্ত সিগারেটের ধোঁয়া, কিন্তু সিগারেটধারী কোথায় গেল বলতে পারেন? মানে সুরেন কিছুই বলতে পারলে না। সুন্দরবাবু এগিয়ে এসে কঠোর স্বরে বললেন, সুরেনবাবু, এ ঘর প্রথমে কে ভাড়া নিতে এসেছিল? আগে তারাপদবাবু। অবশ্য পরে জেনেছি তিনি এই সমিতির সম্পাদক। তার সম্বন্ধে আপনি কি জানেন? মানে তেমন কিছুই নয়, তবে পরে জেনেছি গেল যুদ্ধের সময় তিনি ছিলেন সিঙ্গাপুরে। সুন্দরবাবু সচমকে উত্তেজিত কণ্ঠে বলে উঠলেন, সিঙ্গাপুরে? আগে হ্যাঁ। আর কিছু জানতে পেরেছেন? আগে না, ওই তারাপদবাবু আর তার সমিতির লোকেরা মেসের কারোর সঙ্গে মেলামেশা করতে চান না। তারা নিজেদের কাজ নিয়েই ব্যস্ত থাকেন, আর নিজেদের মধ্যে কথাবার্তাও বলেন খুব নিচু গলায়। কেউ যদি কৌতূহলী হয়ে তাদের ঘরের আশেপাশে উঁকিঝুঁকি মারে তাহলে তারা বিরক্ত হন। তাদের ব্যবহার আপনার কাছে রহস্যজনক মনে হয়নি? হ্যাঁ, তা হয়েছে বই কি। এই তারাপদ লোকটিকে দেখতে কেমন? একেবারে চমৎকার, রাজপুত্তুর বললেও হয়। দুধে আলতার মতো গায়ের রং, ভুরু, চোখ, নাক, ঠোঁট যেন তুলি দিয়ে আঁকা, ছিপছিপে গরম কিন্তু পরিপুষ্ট দেহ, মাথায় কাঁচ ছোঁয়া কোকড়ানো চুল, ঠোঁটের উপরে খুব সরু একটি গোপের রেখা। দোষের মধ্যে তার দেহে পুরুষালী ভাব কম, আর মাথাতেও তিনি বেশ খাটো। তার বয়স কত হবে? এই 26-27 থেকে 30-এর মধ্যে। পোশাক পরিচ্ছদ কীরকম? অত্যন্ত শৌখিন, জামা কাপড় জুতো সবই দামি। সিল্কের পাঞ্জাবি ছাড়া আর কোনো রকম জামা তাকে ব্যবহার করতে দেখিনি। তার উপরে থাকে কোনোদিন হীরার, আবার কোনোদিন মুক্তোর বোতাম। 2 হাতের আঙুলেই আছে দামি দামি পাথর বসানো আংটি। এমনকি তার সোনার হাতঘড়ির উপরেও আছে সারি সারি হীরার ঝলক। তারাপদবাবু যেখান দিয়ে যান সেইখানে খানিকক্ষণ পর্যন্ত ছড়ানো থাকে অতি মধুর এসেন্সের সুগন্ধ।
বলতে কি মশাই, তারাপদবাবুর মতো ফুলবাবু আমি একটিও জীবনে দেখিনি। তিনি যে ধনকুবেরের ছেলে তাতে আর সন্দেহ নেই। ধন্যবাদ সুরেনবাবু, আপনার কাছ থেকে তারাপদ চমৎকার একখানি ফটোগ্রাফি পেলুম। চলো জয়ন্ত, এইবার আমরা যেতে পারি। 2 পা এগিয়ে হঠাৎ থেমে পড়ে আবার বললেন, হ্যাঁ, শুনুন সুরেনবাবু, আর একটা কথা বলে যাই। যদি নিজে বিপদে না পড়তে চান তাহলে আপনি... ভয়ে চমকে উঠে সুরেন বলল, হ্যাঁ, বিপদ? তারাপদবাবুরা কি তাহলে ওই বিপ্লববাদী দলের? সুন্দরবাবু বেশ গম্ভীর স্বরেই বললেন, ওরা যে কি তা আমরাও জানি না, কিন্তু একটা কথা মনে রাখবেন, নিজের ভালোর জন্যে খুব ভালো করেই মনে রাখবেন, আমরা যে আজ এখানে এসেছি সমিতির কোনো লোক যেন ঘুণাক্ষরেও টের না পায়। আচ্ছা, ঠিক আছে। চলো জয়ন্ত, চলো মানিক। রাস্তায় এসে জয়ন্ত বলল, আচ্ছা সুন্দরবাবু, তারাপদ সিঙ্গাপুরে থাকতো শুনে হঠাৎ আপনি উত্তেজিত হয়ে উঠলেন কেন? এখানে নয় ভাইয়া, এখানে নয়, বাড়িতে চলো, সব বলছি। এমন সময় পথিমধ্যে জয়ন্তের পুরাতন ভৃত্য মধুর আবির্ভাব। তাড়াতাড়ি এসে সে বলল, এ বাবু, এই একটি মেয়ে আপনাকে ডাকতে এসেছে। ভ্রু কুঞ্চিত করে জয়ন্ত বলল, মেয়ে কোথায় ছিল? এ বাবু, এই বটুকখানায় বসিয়ে রেখে এসেছি। সে বললে তোমার বাবুকে এখনই দরকার, শিগগির ডেকে নিয়ে এসো। তাই আমি ছুটতে ছুটতে খবর দিতে আসছি। তারা দ্রুত পদে বাড়িতে এসে বৈঠকখানার ভেতরে প্রবেশ করল। জয়ন্ত এদিক ওদিক তাকিয়ে বলল, কই মধু, এখানে তো কেউ নেই। মধু হতভম্বের মতন বলল, আমি তো ওই চেয়ারের উপরেই মেয়েটিকে বসিয়ে আপনাকে খবর দিতে গিয়েছিলাম। জয়ন্ত অগ্রসর হয়ে বললে, চেয়ারের ওপর কোনো মানব বা মানবের মূর্তি নেই বটে, কিন্তু একখানা কাগজ পড়ে রয়েছে দেখছি। সে কাগজখানা তুলে নিয়ে উচ্চ স্বরে পাঠ করল, জয়ন্তবাবু সাবধান, আপনি আমার অনুরোধ রাখলেন না, সুন্দরবাবুর পক্ষই অবলম্বন করলেন। উত্তম, ভীমরুলের চাকে যখন হাত দিয়েছেন, দংশনের জ্বালা আপনাকে সহ্য করতেই হবে। এই দংশন কি জানেন? অনিবার্য মরণ, নিশ্চিত মরণ। সুন্দরবাবু বললেন, জয়ন্ত ভাইয়া, বুঝতে পারছো কি, আমরা নিশ্চয়ই কোনো এক মস্ত বড় অ্যাডভেঞ্চারের দিকে এগিয়ে চলেছি। মানিক সাই দিয়ে বলল, বিপজ্জনক অ্যাডভেঞ্চার। আসল ব্যাপারটা কি জানলাম না, অথচ গোড়া থেকেই উত্তেজনার ধাক্কা। গাছে না উঠতেই এক কাঁদি। জয়ন্ত, তুমি চুপ করে আছো কেন? জয়ন্ত বলল, কতগুলো কথা ভাবছি। কি কথা? একদল লোক যে কোনো কারণেই হোক আপনাকে পথ থেকে সরাতে চায়। আপনাকে যে সাহায্য করবে তাকেও তারা ক্ষমা করবে না। তারা আমাদের প্রত্যেকের গতিবিধির উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। খুব সম্ভবত ওই মেজবাড়ির সঙ্গেও তাদের কোনো না কোনো সম্পর্ক আছে। তারা চালাক বটে, কিন্তু উপর চালাক, নইলে এরকম সেকেলে পদ্ধতিতে চিঠি লিখে নিজেদের অস্তিত্ব জাহির করতো না। কিন্তু তারা যে সাংঘাতিক লোক এই বিষয়ে কোনোই সন্দেহ নেই। আর তাদের দলে যে স্ত্রীলোকও আছে সেই প্রমাণও আজ পাওয়া গেল। কিন্তু কারা তারা? কেন তারা আমাদের পেছনে লাগতে চায়? সুন্দরবাবুর কাছে বোধহয় এই প্রশ্নের জবাব আছে। সুন্দরবাবু একখানা চেয়ারের উপরে তার অঙ্গভার ন্যস্ত করে বললেন, হয়তো আছে, হয়তো নেই, আমি নিশ্চয় করে কিছু বলতে পারি না। আচ্ছা এইবার বলুন তো, এই সুরেনবাবুর মুখে সিঙ্গাপুরের নাম শুনে আপনি হঠাৎ উত্তেজিত হয়ে পড়লেন কেন? তোমরা তো জানো, মাস 5 আগে একজন জালিয়াতকে গ্রেপ্তার করার জন্য আমাকে সিঙ্গাপুরে যাত্রা করতে হয়েছিল। হ্যাঁ তা জানি, কিন্তু মামলাটার কথা ভালো করে জানি না। সংক্ষেপে বলি, শোনো। বীরেন্দ্রলাল একজন শিক্ষিত লোক আর সম্ভ্রান্ত ঘরের ছেলে।
কিন্তু বদখেয়ালিতে পৈতৃক সম্পত্তি উড়িয়ে দিয়ে শেষটা অর্থাভাবে জালিয়াতি ব্যবসা অবলম্বন করে। নোট জাল করতে সে অদ্বিতীয়। জাল নোট চালিয়ে সে প্রচুর অর্থ উপার্জন করে, কিন্তু শেষ পর্যন্ত তার দলের কয়েকজন লোক ধরা পড়ে যায়, আর সেও হয় নিরুদ্দেশ। এটা হচ্ছে 2 বছর আগেকার কথা। তারপর মাস কয়েক আগে আমরা খবর পাই সিঙ্গাপুর অঞ্চলে নাকি জাল নোটের বড়ই বাড়াবাড়ি হয়েছে। গুপ্তচরের মুখে শুনি কলকাতা থেকে এক বাঙালি বাবু নাকি সিঙ্গাপুরে গিয়ে একদল জালিয়াতের সর্দার হয়ে বসেছে। সেই দলের লোকেরা নাকি কেবল জালিয়াতি নয়, মানুষ খুন করতেও ভয় পায় না। আমাদের সন্দেহ হলো সিঙ্গাপুরের ওই বাঙালি বাবু আর কলকাতা থেকে নিরুদ্দিষ্ট বীরেন্দ্রলাল অভিন্ন ব্যক্তি। আমাদের সন্দেহ সত্য কিনা জানার জন্য ইন্সপেক্টর চারুবাবুকে সঙ্গে নিয়ে আমি সিঙ্গাপুরে গিয়ে হাজির হই। অনুসন্ধানের ফলে জানা গেল আমাদের সন্দেহ মিথ্যা নয়। বীরেন্দ্রকেও প্রায় গ্রেপ্তার করেছিলুম, কিন্তু একটুর জন্য সে আবার আমাদের চোখে ধুলো দিয়ে সরে পড়ে। বীরেনের বাসা হাতড়ে পেলুম খালি তার ডায়েরি আর ফটোগ্রাফ। ডায়েরিখানা বাজে কথায় ভরা, আমাদের কোনো কাজে লাগবে না, কিন্তু ফটোগ্রাফখানা পেয়ে আমার ভারী উপকার হয়েছে। উপকার? কীরকম উপকার? জানতে পেরেছি যে কলকাতায় আবার বীরেন্দ্রলালের শুভাগমন হয়েছে। কেমন করে জানতে পারলেন? তোমাদের ওই সুরেনবাবুর কথায়। উনি তারাপদর যে বর্ণনা দিলেন তার সঙ্গে বীরেনের চেহারা হুবহু মিলে যায়। জয়ন্ত কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর বলল, আপনার আর কিছু বলবার নেই? আরে, আমার আসল বক্তব্যটা এখনো বলাই হয়নি। বীরেন কলকাতায় এসেছে জানতে পেরে আমাদের চোখের সামনে থেকে অনেকখানি অন্ধকার সরে গিয়েছে। শোনো, দিন 15 আগে আমার হাতে আসে এক খুনের মামলা। হত ব্যক্তির নাম মুকুন্দলাল মুখোপাধ্যায়। তার সম্বন্ধে বিশেষ কিছু জানা যায়নি। পাড়ার লোকের মুখ থেকে কেবল এইটুকু শুনেছি, মাস 6 আগে তিনি বাইরে থেকে কলকাতায় এসে বাড়ি ভাড়া নিয়ে বাস করছিলেন। মুকুন্দবাবুর বয়স 50-এর কম নয়। তিনি বিপত্নিক। তার 2 ছেলে, জ্যেষ্ঠের নাম সনত কুমার, কনিষ্ঠের নাম অশোক কুমার। আন্দাজি বয়স যথাক্রমে 26 আর 24। দুজনেই অবিবাহিত। পিতাপুত্র সকলেরই স্বভাব ছিল একরকম। পাড়ার কারুর সঙ্গেই তাদের মেলামেশা ছিল না। তারা বাইরের লোককে এড়িয়ে চলবার জন্য যথাসাধ্য চেষ্টা করত। তাদের পেশা কি ছিল? আশ্চর্য এই, তাদের কোনো পেশাই ছিল না। কোনো ব্যাংকেও মুকুন্দবাবুর নামে টাকা গচ্ছিত নেই। হয়তো তার হাতে নগদ টাকা ছিল, তা ভাঙিয়েই সংসার চলত। বাড়িতে ঝি, চাকর, পাচক ছিল তো নাকি? পাচকও ছিল না, চাকরও ছিল না। একটা ঠিকে ঝি দুবেলা কিছুক্ষণের জন্য এসে কাজ ছেড়ে চলে যেত। মুকুন্দবাবুদের খাবার আসতো হোটেল থেকে। রহস্যময় পরিবার। আচ্ছা, এই মুকুন্দবাবুর বাড়ি খানাতলাশ করে তার আত্মীয় বন্ধুর কোনো চিঠি পাননি? পেয়েছি, কেবল একখানা চিঠির একটা টুকরো। তার কথা পরে বলছি। এই মুকুন্দবাবু ফেরারি আসামি নন তো? তার কোনো প্রমাণ নেই। তাহলে মুকুন্দবাবু হয়তো কোনো বিপজ্জনক শত্রুর ভয়ে কলকাতায় পালিয়ে এসে আত্মগোপন করেছিলেন। খুব সম্ভব তাই। তো মুকুন্দবাবুর ছেলেরা কি বলেন? আরে, তাদেরও কোনো পাত্তা নেই। হত্যাকাণ্ডের পরে তাদেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। জয়ন্ত সোজা হয়ে বসে বলল, মানে আপনি কি তাদেরকে পিতৃহত্যার জন্য দায়ী করছেন? তাছাড়া আর কি করি বলো? তারা পালালো কেন? যে বাড়িতে বাইরের কোনো লোকের যাতায়াত নেই, সেখানে বাইরের থেকে কেউ খুন করতে আসবে কেন? আপনার এই যুক্তি ধর্তব্যের মধ্যেই পড়ে না। হয়তো যে ভয়ে মুকুন্দবাবু আত্মগোপন করেছিলেন, সেই ভয়েই তার পুত্রেরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা তোমার অনুমান মাত্র। যাক সে কথা, এখন বলুন কিভাবে মুকুন্দবাবু মারা পড়েছেন? মুকুন্দবাবু রাত্রে খাটের উপরে যে শয়ন করেছিলেন, বিছানা দেখেই আমরা সেটা বুঝতে পেরেছি। কিন্তু তার দেহ পাওয়া যায় খাট থেকে বেশ খানিকটা দূরে, একটা টেবিলের কাছে। খুনি কোনো ধারালো ভারী অস্ত্র ব্যবহার করেছিল, কারণ তার মুন্ডুটা দেহ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ঘরের ভিতরে আমরা কোনো অস্ত্র বা পদচিহ্ন দেখতে পাইনি। ঘরের আসবাবের মধ্যে ছিল একটা খাট, একটা আলমারি, একটা টেবিল,
একখানা সাধারণ চেয়ার আর একখানা ইজি চেয়ার। আলমারির ভেতরের সমস্ত জিনিস লণ্ডভণ্ড অবস্থায় পাওয়া গিয়েছে। টেবিলের দুটো দেরাজের অবস্থাও তাই। কোনো জিনিস চুরি গিয়েছে কি না আমি বলতে পারি না, কারণ আলমারি আর দেরাজের ভেতর কি কি ছিল তা আমরা জানি না। তবে দেরাজের ভেতরে পাওয়া গিয়েছে 2খানা 100 টাকার আর 25খানা 10 টাকার নোট। ঘরে আর কোনো মূল্যবান জিনিস ছিল না। খুনি ঘরে ঢুকলো কেমন করে? তাও জানি না, তবে মুকুন্দবাবুর শয়নগৃহের আর সদরের দরজা সকাল পর্যন্ত খোলাই ছিল। ও ভালো কথা, আপনি কি একটা চিঠির টুকরোর কথা বলছিলেন না? হ্যাঁ, এই তো মৃত মুকুন্দবাবুর মুষ্টিবদ্ধ হাতের ভিতর থেকে এই কাগজের টুকরোটা পাওয়া গিয়েছে। জয়ন্ত সেটা নিয়ে পাঠ করলেন। জয়ন্ত 2 চোখে ফুটে উঠল উৎসাহের দীপ্তি। সে বলল, এটা একটা চিঠির ছেঁড়া অংশ। খুব সম্ভবত হত্যাকারী যখন এই পত্রখানা হস্তগত করেছিল, মুকুন্দবাবু সেই সময়ে তার হাত থেকে এখানা ছিনিয়ে নিতে গিয়ে মারা পড়েছেন। এর মধ্যে দ্বিতীয় দ্রষ্টব্য হচ্ছে পত্রখানা 1946 খ্রিস্টাব্দের মে মাসের 13 তারিখে লিখে পাঠানো হয়েছে সিঙ্গাপুর থেকে। সুন্দরবাবু, এইবারে তৃতীয় দ্রষ্টব্য কি দেখবেন? আরও কিছু দ্রষ্টব্য আছে নাকি? জয়ন্ত পকেট থেকে আরও 2খানা কাগজ বার করে ছিন্ন পত্রের পাশে টেবিলের উপর রেখে হাসতে হাসতে বলল, দাঁড়ান, এই আপনার চিঠির ছেঁড়া অংশ। আর 2খানা পত্রের প্রথমখানা এসছে তীরের সঙ্গে, আর দ্বিতীয়খানা এসেছে একটা স্ত্রীলোকের হাতে। এখন 3খানা পত্রেরই হাতের লেখা মিলিয়ে দেখুন দেখি। কাগজ 3খানার দিকে তাকিয়ে সুন্দরবাবুর দৃষ্টি ক্রমেই বিস্ফারিত হয়ে উঠতে লাগলো। কি সর্বনাশ! মানিক চমৎকৃত হয়ে বলল, এই 3খানা কাগজেই যে একই হাতের লেখা। ঠিক তাই। বীরেন মুকুন্দবাবুকে খুন করেছে কিনা জানি না, তবে সেই যে তাকে সিঙ্গাপুর থেকে চিঠি লিখেছিল তাতে আর কোনো সন্দেহ নেই। সুন্দরবাবু লাফ মেরে দাঁড়িয়ে উঠে বললেন, দেখে নেব, এইবারে বীরেনকে আমি দেখে নেব। সাধে কি তোমার কাছে আসি জয়ন্ত? একসঙ্গে আমার 2টো মামলার ভার হালকা হয়ে গেল। আগে তো আজ সন্ধ্যাতেই জালিয়াতির মামলার জন্য বীরেনকে গ্রেপ্তার করি, তারপর বোঝা যাবে মুকুন্দবাবুর হত্যার সঙ্গে তার সম্পর্ক আছে কতখানি। জয়ন্ত, মানিক, আজ সন্ধ্যার সময় জাতীয় সেবক সমিতির আসরে তোমাদের আমন্ত্রণ রইল। সন্ধ্যার আগেই জয়ন্তর বাড়িতে সুন্দরবাবুর আবির্ভাব হলো। জয়ন্ত মৃদু হেসে বলল, যুদ্ধের সমস্ত আয়োজন প্রস্তুত? মানিক বললে, এক্ষেত্রে মানেটা কি সুন্দরবাবু? হ্যাঁ, তাই, সমস্ত প্রস্তুত। আনাজ কানাজ থেকে ওই মেজবাড়ির উপরে এখন দৃষ্টি রেখেছে 2 ডজন লাল পাগড়ি। চম্পট দেবার কোনো ফাঁকি নেই। আরে এ কি, রাস্তার দিকে জানলাগুলো এরকম কালো কালো পর্দা ঝুলিয়ে রেখেছো কেন জয়ন্ত? শত্রুর চোখের আড়ালে থাকবো বলে। আজ ধনুকের তীর ঘরে ঢুকেছে, কাল বন্দুকের বুলেট ঢুকতে পারে। তা যা বলেছ, মারাত্মক শত্রুর পাল্লায় পড়েছি। শয়তান বেটারা কি না আমাকে বিস্ফোরক দিয়ে পঞ্চভূতে বিলীন করবার ফিকিরে ছিল। আচ্ছা ভাবদান, একটু সবুর করো, আজ একটা হেস্ত নেস্ত না করে ছাড়ছি না। সুন্দরবাবু, তারাপদ ওরফে বীরেনের দল আজ যদি তাদের এই লোক দেখানো সমিতির দরজা না খোলে? কেন খুলবে না? আমরা যে সন্দেহ করে ওখানে তদন্ত করতে গিয়েছি, এ খবর নিশ্চয়ই তাদের অজানা নয়। কিন্তু সে তো সন্দেহ মাত্র। বীরেন্দ্রলাল ঝানু ছেলে, সে জানে তার বিরুদ্ধে কিছুই প্রমাণিত হয়নি। যদি আমরা অভিযোগ করি মেসের ওই ঘর থেকে পত্রবাহী তীর ছোঁড়া হয়েছে, সে অম্লান বদনে বলতে পারে মিথ্যে কথা, ওখান থেকে কোনো তীরই ছোঁড়া হয়নি। আমাদের কথা যে সত্য তার কোনো চাক্ষুষ প্রমাণও আমরা দিতে পারবো না। সে নিশ্চয়ই এ সন্দেহ করতে পারবে না যে আমরা জানতে পেরেছি তারাপদই হচ্ছে বীরেন্দ্রলাল। জয়ন্ত মৃদু কণ্ঠে বলল, শত্রুকে নিজের চেয়ে বোকা মনে করাই হচ্ছে সবচেয়ে বড় বোকামি। আপাতত এসব কথা থো করো ভায়া, তোমার শ্রীমান মধুসূদনকে স্মরণ করো। একটু চা এবং টা নিয়ে এলে ধন্য হই। জয়ন্ত ডাক দিলে।
মধু, ও মধু, ও মধুসূদন। পাশের ঘর থেকে মধু সাড়া এলো। আগে বাবু। আরে সুন্দরবাবু তেষ্টা পেয়েছে। সুন্দরবাবু চেঁচিয়ে বললেন, খালি তেষ্টাই নয় মধু, বিলক্ষণ ক্ষুধারও উদ্রেক হয়েছে। সাড়া এলো, আগে বুঝেছি, একটু সবুর করুন। সবুর করছি মধু, সবুর করছি। সবুরে যে মেওয়া ফলে। এই যে বাবু চা, সঙ্গে এই অমলেট। চা এবং টা এলো অনতিবিলম্বে, এবং তারই পালা শেষ করতে করতেই পৃথিবীর উপর ঘনিয়ে উঠল আসন্ন সন্ধ্যার বিষণ্ণ কালো ছায়া। সুন্দরবাবু ন্যাপকিন দিয়ে মুখ মুছতে মুছতে আসন ত্যাগ করে একটা জানলার ধারে গিয়ে দাঁড়ালেন। তারপর পর্দা একটু টেনে উঁকি মেরে সন্ন্যাসে বললেন, জয়ন্ত হে, তোমার ধারণায় ভ্রান্ত। জয়ন্ত কেবল বললে, তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ, জাতীয় সেবক সমিতির ঘরে আলো জ্বলছে, একাধিক সভ্যের শুভাগমন হয়েছে। শুনে খুশি হলুম। সুন্দরবাবু আর একবার উঁকি মেরে বললেন, কেবল সভ্য নয় হে, দুটি সভ্যাকেও দেখছি যে। বটে, হয়তো ওদেরই মধ্যে একটি শ্রীমতী আজ আমাদের এখানে এসে মধুকে ভোগা দিয়ে গিয়েছেন। মধু, আরে ও মধুসূদন। মধু এসে বলল, আগে জানলায় গিয়ে একবার উকি মেরে দেখে এসো তো, মেজবাড়ি দোতলার ঘরে যে দুটো মেয়ে আছে তাদের কাউকে তুমি চেনো কিনা? মধু দেখে এসে বলল, আগে না বাবু, এই ঠাকুরদের কাউকে তো আমি চিনি না। ও ঠিক আছে, তুমি যাও। যে আগে বাবু। মধুর প্রস্থান। মিনিট কয়েক এইভাবেই কাটল। জয়ন্ত শুধলে, অতঃপর সভ্যের পর সভ্য আসছে, আসছে, ঘরময় উড়ে বেড়াচ্ছে সিগারেটের ধোঁয়া। একজন লোক টেবিলের ধারে এসে দাঁড়ালো, বোধহয় সে বক্তৃতা দিতে চায়। তাই নাকি? তাহলে সকলেই বোধহয় এসে পড়েছে। আমরাই বা এখানে আর বসে থাকি কেন? চলুন। সুন্দরবাবু জানলার ধার ত্যাগ করে ভারিক্কি গলায় বললেন, তবে এইবারে শুরু হোক আমাদেরও অভিযান। মানিক কৃত্রিম গাম্ভীর্যের সঙ্গে উঠে দাঁড়িয়ে মিলিটারি কায়দায় একটা সেলাম ঠুকে বলল, জয় হুকুম জেনারেল। কয়েকজন পাহারাওয়ালার সঙ্গে সমিতি গৃহে সুন্দরবাবু প্রবেশ করলেন। ঘরের ভিতরে ছিল 11 জন পুরুষ এবং 2 জন স্ত্রীলোক। পুলিশ দেখে কেউ বিস্মিতও হল না, ভয়ও পেল না। যে যার আসনে স্থির ও শান্তভাবে বসে রইল। সকলের মুখের উপর একবার তীব্র দৃষ্টি বুলিয়ে সুন্দরবাবু হুমকি দিয়ে বললেন, এই কার নাম বীরেন্দ্রলাল চৌধুরী? একজন বলল, কারুর নাম নয়। মানে বীরেন্দ্রলাল চৌধুরী এখানে হাজির নেই। কোথায় সে? কলকাতার বাইরে। কলকাতার বাইরে? কোথায়? তা তিনিই জানেন। কলকাতার বাইরে সে গিয়েছে কেন? তা তিনিই জানেন। কবে সে ফিরবে? তা তিনিই জানেন। তুমি তো বাড়ি ধরিবাজ দেখছি। হ্যাঁ, আমি ধরিবাজ নই, তবে তুমি কি? এই সমিতির সহকারী সম্পাদক। বীরেন এখানকার কি? সম্পাদক। ও, তুমি তাহলে বীরেনের ডান হাত? দেখতেই পাচ্ছেন আমি বাঁ কি ডান কোনো হাতই না, আমি তো পুরোপুরি একটা গোটা মানুষ। তুমি তো ভারী ফাজিল হে। আমি ফাজিল নই। ঘরের ভিতরে যে 2 স্ত্রীলোক ছিল তারা মুখে রুমাল চাপা দিয়ে হাসি ঢাকবার চেষ্টা করতে লাগলো। জয়ন্ত চুপি চুপি বলল, ব্যাপারটা ক্রমেই প্রহসন হয়ে উঠছে মানিক। এখান থেকে অদৃশ্য হওয়াই বুদ্ধিমানের কাজ। মানিক বলল, তথাস্তু। বাড়িতে ফিরে এসে জয়ন্ত বললে, আমি তো জানতাম সবই অষ্টরম্ভায় পরিণত হবে। পায়রারা যত সহজে ফাঁদে পা দেয়, কাকরা তা দেয় না। বীরেন হচ্ছে কাক জাতীয় অপরাধী। মানিক বলল, আচ্ছা আচ্ছা জয়, তুমি কি মনে করো এই বীরেনই হচ্ছে মুকুন্দবাবুর হত্যাকারী? অসম্ভব নয়, তবে মুকুন্দবাবুর হত্যাকাণ্ডের সঙ্গে নিশ্চয়ই বীরেনের কোনো না কোনো সম্পর্ক আছে। কি প্রমাণে এই কথা বলছো? বীরেনের হাতে লেখা চিঠিখানার কথাই ধরো, তার উপরে হত্যাকারীর লোভ হলো কেন? নিশ্চয়ই সে ভেবেছিল যে চিঠিখানাকে ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলতে না পারলে হত্যাকারী ধরা পড়তে পারে।
আর এ কথা ভাবতে পারে কে? নিশ্চয়ই এমন কোনো লোক যে নিজে হত্যাকারী বা তার সাহায্যকারী। সুতরাং দুই দিক থেকেই দেখা যাচ্ছে মুকুন্দবাবুর হত্যাকাণ্ডে বীরেন গ্রহণ করেছে কোনো বিশেষ ভূমিকা। মানিক, পুরো চিঠিখানা পেলে আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত, কিন্তু দুঃখের বিষয়ে আমরা তা পাইনি। কিন্তু মুকুন্দবাবুর দুই পুত্রই পলাতক কেন? ভয়ে মানিক, ভয়ে। পুলিশের ভয় নয়, যে ভয়ের জন্য মুকুন্দবাবু আত্মগোপন করতে বাধ্য হয়েছিলেন তার পুত্ররা পলায়ন করেছে সেই অজ্ঞাত ভয়ের তাড়নাতেই। তারা হত্যাকারী নয়। তুমি এতটা নিশ্চিত কেন? আমি নিশ্চিত নই, এটা আমার সহজ বুদ্ধির অনুমান মাত্র। প্রথমত, পিতৃহত্যা অস্বাভাবিক, বিশেষত দুই ভাই একজোট হয়ে পিতৃহত্যা করবে, এটা আবার আরও অস্বাভাবিক। দ্বিতীয়ত, মনে করে দেখো, মুকুন্দবাবুর দেরাজের ভেতরে পাওয়া গিয়েছে 2খানা 100 টাকার আর 25খানা 10 টাকার নোট। সনত আর অশোক পিতৃহত্যা করলে অতগুলো টাকা ফেলে রেখে যেত না। যদি অন্য কোনো লোকই হত্যাকারী হয় তবে সেও তো ওই টাকাগুলো নিয়ে যায়নি। নিশ্চয় সে অনেক বেশি মূল্যের কোনো দ্রব্যের লোভেই মুকুন্দবাবুর বাড়িতে এসেছিল। আবার এও হতে পারে বাবা খুন হয়েছেন জেনে ছেলেরা যখন সভয়ে পলায়ন করে, হত্যাকারীও তখন জানাজানি হবার আশঙ্কায় তাড়াতাড়ি সরে পড়তে বাধ্য হয়, নোটগুলো হস্তগত করবার সময় পায়নি। যাক, আজ আর এসব নিয়ে মস্তিষ্ককে ভারাক্রান্ত করে লাভ নেই। উফ। পরের দিন প্রভাতী ভ্রমণ সাঙ্গ করে জয়ন্ত ও মানিক ফিরে এলো। মানিক ঢুকলো বৈঠকখানায় খবরের কাগজ পড়তে, জয়ন্ত উপরে গেল জামা কাপড় ছাড়তে। একটু পরেই জয়ন্ত চেঁচিয়ে ডাক দিল, মানিক, শিগগির ওপরে এসো। উপরে গিয়ে মানিক দেখল একখানা কাগজ হাতে করে দাঁড়িয়ে রয়েছে জয়ন্ত। ব্যাপার কি জয়ন্ত? এই কাগজখানা পড়ে দেখো। কাগজের উপরে লেখা ছিল, আজ রাত 10টার সময় আমরা তোমার প্রাণবধ করব, ভগবানও তোমাকে রক্ষা করতে পারবে না। জয়ন্ত বলল, আশ্চর্য, চিঠিখানা আমার দোতলা ঘরের ভিতরে কেমন করে এলো? নিশ্চয়ই উড়ে আসেনি, কোনো মানুষ ওখানে বহন করে এনেছে। বলাই বাহুল্য। কিন্তু মানিক, আমরা যখন বাড়ি থেকে বেড়াতে বেরোই, চিঠিখানা যে এখানে আমার জন্য অপেক্ষা করছিল না, এ আমি হলপ করে বলতে পারি। তাহলে তাহলে আমরা বেরোবার পর চিঠিখানা এসেছে। মধু, আগে বাবু, বাবু ডাকছিলেন? আমরা বাইরে যাবার পর কেউ আমাকে ডাকতে এসেছিল? কই বাবু, না তো। কেউ তোমাকে কোনো চিঠি দিয়ে যায়নি? আগে না তো বাবু। তাহলে আমার দোতলা ঘরে এই চিঠিখানা রেখে গেল কে? জয়ন্তের হাতের চিঠির দিকে মধু হতভম্বের মতন হাঁ করে তাকিয়ে রইল। তারপর মাথা চুলকোতে চুলকোতে বলল, আরে এ যে আজব কাণ্ড বাবু, আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো মধু, ভালো করে ভেবে দেখো। আমি দিব্যি গেলে বলতে পারি, আজ আর কেউ এ বাড়িতে আসেনি। বাইরের কোনো লোককে দারোয়ানি বা বাড়িতে ঢুকতে দেবে কেন? আচ্ছা ঠিক আছে, এই দারোয়ানকেও একবার জিজ্ঞাসা করে এসো তো দেখি। আগে বাবু, যাচ্ছি। মধু ঘরের বাইরে গেল। জয়ন্ত রাস্তার দিকে জানলাগুলো পরীক্ষা করতে করতে বলল, জানলা সব করা ঠিক আছে, কিন্তু বন্দুকের গুলির মতন পর্দা ফুঁড়েও চিঠিখানা নিশ্চয়ই ঘরে ঢুকতে পারে না। কার্পেটের উপর চোখ বুলোতে বুলোতে সে দরজার কাছে গেল। তারপর হেঁট হয়ে কি যেন দেখে হাঁটু গেড়ে বসে পড়ল। মধু দরজার সামনে এসে দাঁড়ালো। দারোয়ান কি বলল? মধু বললে, আগে বাবু, ওই বাইরের জনপ্রাণী তো বাড়ির ভিতরে আসেনি। আমরা বাইরে বেড়াতে গিয়ে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যেই ফিরে এসেছি। এই সময়টায় তুমি কোথায় ছিলে? প্রথমে ওই তেতলার ঘরগুলো ঝেড়ে পুছে এই ঘরে আসি। তখন সোফার উপর এই চিঠিখানা দেখেছিলে? এই চিঠি ফিটি এসব কিছুই ওখানে ছিল না। তারপর ওই সিঁড়ির পাশের ঘরে বসে বামুন ঠাকুরের সঙ্গে গল্প করছিলাম। আর কোথাও যাওনি? আগে না বাবু।
সেই সময়ে আর কোনো বাইরের লোক দোতলায় এলে নিশ্চয়ই তুমি দেখতে পেতে, তাই তো? হ্যাঁ, সে তো পেতাম। আচ্ছা, তুমি যাও। মানিক, সিঁড়ির পাশের ঘর থেকে এই ঘরের দরজাটা দেখা যায় না বটে, কিন্তু এদিকে আসতে গেলে যে কোনো লোককে তো সিঁড়ির পাশের ঘরের সম্মুখ দিয়েই আসতে হবে। অথচ মধু বলছে বাইরের কাউকে সে দেখেনি। মানিক বললে, দারোয়ান কাউকে দেখেনি, মধুও কাউকে দেখেনি, কিন্তু কেউ যে এখানে এসেছে তার প্রমাণ এই চিঠি। একটা প্রমাণ নয় মানিক, দ্বিতীয় প্রমাণেরও অভাব নেই। মানিক সবিস্ময়ে বলল, দ্বিতীয় প্রমাণ? এগিয়ে দরজার কাছে এসো। কার্পেট যেখানে শেষ হয়েছে সেখানে রয়েছে সাদা মার্বেলের খোলা মেঝে। তাকিয়ে দেখো। মানিক হেঁট হয়ে দেখে বলল, তাই তো, এই একটা অস্পষ্ট কাদামাখা পায়ের ছাপ না? একদম ঠিক। কঠিন মার্বেলের উপরে আগন্তুকের পায়ের ছাপ পড়বার কারণ কি? প্রথমত, সে এসেছিল খালি পায়ে। দ্বিতীয়ত, তার পা কেবল ধুলো মাখাই নয়, জল মাখাও ছিল। বেশ বোঝা যাচ্ছে এ হচ্ছে ভিজে পায়ের ধুলো, তাই অস্পষ্ট কাদার মতো দেখাচ্ছে। কিন্তু মানিক, এখানেও আর একটা বাধা আছে। কিরকম? আমরা ধরে নিলাম যে নিঃশব্দে চলাফেরা করার জন্য আগন্তুক তার পাদুকা ত্যাগ করেছিল, আর তাই তার পায়ে ধুলো লেগেছিল। কিন্তু তার পায়ে জল লাগলো কেন? আজ কি কাল তো বৃষ্টি হয়নি, আমার বাড়ির চারদিকেই শুকনো খটখটে, তবুও আগন্তুকের পায়ে জল লাগলো কেন? এসো, এই ধাঁধার উত্তর পাওয়ার জন্য আরেকটু চেষ্টা করা যাক। ঘরের বাইরেও ছিল মার্বেলে বাঁধানো মেঝে। একখানা আতস কাঁচ নিয়ে জয়ন্ত মেঝের উপরে হুমড়ি খেয়ে পড়ল। তারপর মেঝের উপরটা পরীক্ষা করতে করতে হামাগুড়ি দিয়ে অগ্রসর হলো তার বাথরুমের দরজা পর্যন্ত। তারপর উঠে দাঁড়িয়ে বলল, এতক্ষণে তবু একটা হদিশ পেলুম। কিসের হদিশ? এখানেও অস্পষ্ট পায়ের কতগুলো দাগ আছে, আর সেগুলো এসেছে আমার স্নান ঘরের ভেতর থেকে। এই দেখো, স্নানঘরের চৌকাঠের বাইরে যে পদচিহ্নটা রয়েছে সেটা কিন্তু কেবল স্পষ্টই নয়, দস্তুর মতো কাদা মাখানো। নিশ্চয়ই এটা স্নানঘর থেকে আগন্তুকের প্রথম পায়ের ছাপ। তার পা যখন খুব বেশি ধুলো মাখা ছিল। তারপর দেখো, পায়ের দাগগুলো ক্রমেই বেশি অস্পষ্ট হয়ে আসছে। সবশেষে আমার ঘরের ভেতরে যে পায়ের ছাপটা পড়েছে সেটা এত অস্পষ্ট যে ভালো করে লক্ষ্য না করলে সহজে চোখে ধরা পড়ে না। মানিক বিস্মিত কণ্ঠে বলল, কিন্তু স্থানের ঘরে তো একটি মাত্র দরজা, আর তাও রয়েছে বাড়ির ভেতর দিকেই। আগন্তুক যে বাড়ির ভেতরের দিকের বারান্দা পার হয়ে এইদিকে এসেছে তাতে আর কোনো সন্দেহ নেই। কিন্তু বারান্দায় তার পায়ের ছাপ পড়েনি। পড়বে কেন? বারান্দায় তো আর জল ছিল না। সে বারান্দা পার হয়ে এই দিক দিয়ে প্রথমেই যাই আমার স্নান ঘরে। বেড়াতে যাওয়ার আগে আমি স্নান করেছিলাম, কাজে স্নানঘরের মেঝেটা ছিল জলে জলময়। আগন্তুকের পা তাতেই ভিজে যায়। কিন্তু জয়ন্ত, মধু নিশ্চিতভাবেই বলছে বারান্দা দিয়ে কোনো লোকই তোমার ঘরের দিকে আসেনি। জয়ন্ত ভাবতে ভাবতে মৃদু স্বরে যেন আপন মনেই বলল, সেইটাই হচ্ছে সমস্যা। কেবল সে বারান্দা দিয়ে আসেনি, তাকে যেতেও হয়েছে ওই বারান্দা দিয়েই। সে অশরীরই নয়, অথচ সে মধুর চোখে পড়েনি। আর আগন্তুক প্রথমে স্নানের ঘরেই বা গেছিল কেন? ঠিক, মানে তুমি বুদ্ধিমানের মতন প্রশ্ন করেছ। এও আরেক সমস্যা। অবশ্য আমার মনে হয় আমি এই সমস্যার সমাধান করতে পারব। মানিক ব্যগ্রভাবে জিজ্ঞাসা করল, তাহলে তুমি কোনো সূত্র পেয়েছো? সূত্র? সেটা কেবল আমার কেন, তোমারও চোখের সামনেই তো পড়ে রয়েছে। এখন কিঞ্চিত কল্পনা শক্তি প্রয়োগ করে সূত্রটাকে যদি আরও কিছু দূর টেনে নিয়ে যেতে পারো তাহলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। যাক, আপাতত সুন্দরবাবুকে সংবর্ধনা করার জন্য প্রস্তুত হও। ওই শোনো তার কণ্ঠস্বর, কোথায় হে জয়ন্ত? ওই শোনো তার পায়ের আওয়াজ। সুন্দরবাবু দেখা দিলেন। রহস্যময় আগন্তুকের আবির্ভাবের কথা শুনলেন, ভয় দেখানো চিঠিখানা পড়লেন এবং পদচিহ্নগুলো দেখলেন। তারপর বললেন, সন্দেহ হচ্ছে।
আমার বেশ সন্দেহ হচ্ছে। মানিক বলল, বটে। হ্যাঁ, জয়ন্তর চাকর মধু আর রাধুনির ওপর আমার সন্দেহ হচ্ছে। তারাই তো এ বাড়িতে খালি পায়ে আনাগোনা করে। এই পদচিহ্নগুলোর সঙ্গে তাদের পা মিলে কি না আমি দেখতে চাই। জয়ন্ত বললে, আরে পদচিহ্নগুলো তো পালিয়ে যাচ্ছে না, দরকার হলে পরে আপনার সন্দেহ ভঞ্জন করতে পারেন। আপাতত সবচেয়ে বড় প্রশ্নের জবাব দিন দেখি। সবচেয়ে বড় প্রশ্ন আবার কি? ধরলুম আমাকে ভয় দেখিয়ে ওই চিঠিখানা লিখেছে বীরেন্দ্রলালই। সে বলেছে আজই আমাকে নিশ্চয়ই জমের বাড়িতে পাঠাবে, কাল নয়, পরশু নয়, আজই। কিন্তু সে এতটা নিশ্চিত কেন? সুন্দরবাবু তাচ্ছিল্য ভরে বললেন, যেতে দাও ভায়া, যেতে দাও। বীরেনের কথা যেতে দাও। আজ এই বাড়ি ঘিরে এমন পুলিশ পাহারা বসাবো যে একটা মশা কি মাছি পর্যন্ত তোমার ত্রিসীমানায় আসতে পারবে না। সুন্দরবাবু, পুলিশ পাহারাই প্রাণ রক্ষার প্রধান উপায় নয়। যেখানে পুলিশ গিজগিজ করছে সেই থানার ভেতরে বসেই ওই বিস্ফোরকের মহিমায় আরেকটু হলেই আপনাকে ইহলোক ত্যাগ করতে হতো। কিন্তু আমার মাথায় জেগেছে আরেক সন্দেহ। এসো মানিক, আমাকে একটু সাহায্য করবে, এসো। জয়ন্ত ঘরের ভিতরে ঢুকল, পিছনে পিছনে মানিক ও সুন্দরবাবু। জয়ন্ত বলল, মানিক, এই ঘরটা আমরা তন্ন তন্ন করে খুঁজব। সুন্দরবাবু, আপনিও সাহায্য করতে পারেন। দেখা যাক বিপজ্জনক কিছু পাওয়া যায় কিনা। প্রায় 15 মিনিট ধরে ঘরের চারদিকে খোঁজাখুঁজি চলল। সোফা কৌচ সরিয়ে, আলমারি টেনে, দেরাজ খুলে, এমনকি কার্পেট উল্টেও কিছুই আবিষ্কার করা গেল না। অবশেষে বইয়ের শেলফের একসার কেতাবের পেছনে জয়ন্ত একটা জিনিস আবিষ্কার করলেন। সুন্দরবাবু চমকে উঠে বললেন, আরে কি ওটা? জয়ন্ত সহজ কণ্ঠে শান্তভাবে বলল, একটা ঘড়ি বোমা। পাশ্চাত্য দেশে এরকম ঘড়ি বোমা ব্যবহার করা হয়। নির্দিষ্ট সময় হলেই এটা ফেটে যেত আর আমাকে পথ থেকে সরিয়ে বীরেন্দ্রলালও স্বস্তির নিঃশ্বাস ফেলত। কিন্তু তখন আপনার পুলিশ পাহারা আমার কি উপকারে লাগতো সুন্দরবাবু? সুন্দরবাবু স্তম্ভিত, মানিকের অবস্থাও তাই। জয়ন্ত বলল, আমি গোড়া থেকেই সন্দেহ করেছিলুম বীরেনের চর কেবল একখানা চিঠি বিলি করার জন্য আমার বাড়িতে পদার্পণ করেনি। যদিও ওই চিঠিখানা না লিখলে নিশ্চয়ই আমি কোনো সন্দেহ করতে পারতুম না। এই অতি ধূর্ততার জন্যই অপরাধীরা শেষ পর্যন্ত ধরা পড়ে। ও ভালো কথা সুন্দরবাবু, কাল সকালে সূর্যোদয়ের আগে আপনার কোনো সুদক্ষ গুপ্তচর নিয়ে আমার এখানে আসবেন, পারবেন তো? কেন বলো দেখি? আজ বোমা ফাটলো না দেখে ক্রুদ্ধ বীরেন্দ্রলাল আমাকে ভয় দেখাবার জন্য কাল সকালে আবার তার চরকে এখানে পাঠাতে পারে। কিন্তু কেমন করে জানলে সকালেই সে আসবে? সে যদি আসে তো সকালেই আসবে। লোকটা যে কে আমি তা অনুমান করতে পেরেছি। সুন্দরবাবু সাগ্রহে বলে উঠলেন, জানতে পেরেছো কে সে? ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না। অতি ব্যস্ততা গোয়েন্দা শত্রু। যা বলবার কাল সকালেই বলবো। পরদিন সকাল প্রায় 7:30 হবে। তেতলার বারান্দার পর্দা নামিয়ে দিয়ে পর্দার ফাঁকে চোখ রেখে জয়ন্ত চুপ করে দাঁড়িয়ে আছে। তার পেছনে দাঁড়িয়ে মানিক, সুন্দরবাবু ও আরেকটি লোক। তার নাম নবীন, পুলিশের চর। প্রায় আধ ঘন্টা অপেক্ষা করবার পর হঠাৎ জয়ন্তের দেহ সোজা হয়ে উঠল। পর্দার ফাঁকে তার দৃষ্টি হল অতিশয় জাগ্রত। কেটে গেল প্রায় মিনিট 5। জয়ন্ত মৃদু স্বরে ডাকলে, নবীন, এগিয়ে এসো। নবীন কাছে এসে দাঁড়ালো। পর্দার ফাঁক দিয়ে দেখো তো, একটা লোক দোতলা দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছে। নবীন পর্দার ফাঁকে চোখ লাগিয়ে বলল, আগে হ্যাঁ স্যার। ওর পিছু নাও। আমার বাড়ি থেকে বেরিয়ে লোকটা কোথায় যায় সেটা দেখে আসবে। নবীন চলে গেল। সুন্দরবাবু জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি জয়ন্ত? বীরেনের চর এসেছিল। সে কি? তাকে ছেড়ে দিলে কেন? আপাতত তাকে ছেড়ে দিয়ে পরে গ্রেপ্তার করলেও চলবে। আগে আমি দেখতে চাই সে বীরেনের আড্ডায় যায় কিনা। লোকটা কে? পরে সব বলছি, আগে নিচে নেমে চলুন। সেদিনও দোতলায়
সিঁড়ির পাশের ঘরে বসে মধু চায়ের জল গরম করছিল। জয়ন্ত জিজ্ঞাসা করল, মধু, এ ঘরে তুমি কতক্ষণ আছো? তা ওই আধা ঘন্টা হবে বাবু। এর মধ্যে কোনো লোককে তুমি এখান দিয়ে যেতে দেখোনি? দেখেছি তো। কাকে? হ্যাঁ, ওই তো আপনাদের সঙ্গে যে বাবুটি উপরে ছিলেন, এইমাত্র তাকে নেমে যেতে দেখেছি। বটে, আর কেউ নয়? বাইরের আর কাউকে তো দেখিনি। জয়ন্ত মুখ টিপে হেসে বলল, মধু, তুমি একটা আস্ত বোকা। মধু কাঁচুমাচু মুখে বলল, কেন বাবু, আমি কি কোনো অপরাধ করেছি? কিছুই না, তবু তুমি একটা আস্ত বোকা। আসুন সুন্দরবাবু। জয়ন্ত নিজের ঘরের দিকে এগিয়ে গেল। ঘরে ঢুকে প্রথমেই সে চারদিকে দৃষ্টিপাত করলে, তারপর বললে, না, বীরেন আজও পত্রে আমার সঙ্গে আলাপ করবার জন্য ব্যস্ত হয়নি। সে বুঝে নিয়েছে শত্রুকে আগে থাকতে সাবধান করে দিলে তার ফল ভালো হয় না। এইবারে দেখো মানিক, মেসবাড়ির জানলা থেকে বীরেন আমাদের সকলের অভ্যাসই লক্ষ্য করে দেখেছে। সে জানে ভিতর দিককার জানলার ধারে টেবিলের সামনে ওই গদি মোড়া চেয়ারখানায় আমি ছাড়া আর কেউ বসে না। তেতলার বারান্দায় আমি যেখানে লুকিয়ে দাঁড়িয়েছিলুম সেখান থেকে ওই চেয়ারখানা খানিকটা দেখা যায়। আমি দেখেছি বীরেনের চর ওই চেয়ারখানার উপরে হেঁট হয়ে দাঁড়িয়ে কি যেন করছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন সে ওখানে গিয়ে দাঁড়িয়েছিল? মানিক বলল, ব্যাপারটা ক্রমেই আশ্চর্য হয়ে উঠছে। কে বীরেনের চর? তুমি তাকে দেখলে, নবীন তাকে দেখলে, অথচ মধু তাকে দেখতে পেলে না? না মানিক, মধু নিশ্চয়ই তাকে দেখেছে। কাল দারোয়ানও তাকে দেখেছে। দেখেও তারা বলছে দেখেনি? তবে কি তারা মিথ্যে কথা বলছে? না, এ কি হেয়ালি? আসলে তাকে তারা ধর্তব্যের মধ্যেই ধরেনি। কেন? কারণ সে রোজ সকালে এখানে আসে আর নীরবে নিজের কাজ ছেড়ে চলে যায়। যেমন গয়না, রোজ সকালে সে এখানে আসে। কালও নিশ্চয়ই এসেছিল, কিন্তু মধু বা দারোয়ান তার কথা একবারও উল্লেখ করেনি। তুমি তাকেই সন্দেহ করছো? মোটেই নয়। তবে আমার সন্দেহ ঝড়ু ধামুরকে। রোজ সকালে একমাত্র সেই দোতলায় উঠে স্নানঘরের ভেতর দিয়ে টয়লেট পরিষ্কার করতে যায়। কাল যখন আমার ঘরের ভেতরে চিঠি আর ঘড়ি বোমা পেলুম, তখন বেশ বোঝা গেল শত্রুপক্ষের কেউ না কেউ এখানে এসেছিল। কিন্তু মধু বলল সে কাউকে দেখেনি। এটা অসম্ভব। অথচ মধু হচ্ছে অনেককালের বিশ্বাসী চাকর, সে মিথ্যে বলবে না। ঘরের মেঝেতে আবিষ্কার করলুম আগন্তুকের ধুলো মাখা সিক্ত পদচিহ্ন, আর তা এসেছে স্নানঘরের ভেতর থেকেই, যেখানে রোজ সকালেই এই ঝড়ুর আবির্ভাব হয়। তখনই আন্দাজ করলুম মধু ওই ঝড়ুকে সন্দেহযোগ্য বা উল্লেখযোগ্য জীব বলে মনেই করে না। এখন দেখছো তো মানিক, আমার আন্দাজ মিথ্যে নয়। সুন্দরবাবু বললেন, তাহলে তুমি বলতে চাও ওই ঝড়ু ব্যাটা হচ্ছে বীরেনের দলের লোক? আগে ছিল না, এখন আমাকে পথ থেকে সরাবার জন্যই বীরেন ওকে দলে টেনেছে আর কি। টাকার লোভ দেখিয়ে একটা ধাঙুরকে ভোলাতে কতক্ষণ। তোমার চেয়ারখানার কাছে দাঁড়িয়ে ঝড়ু আজ আবার কি একটা করছিল, সেটাও একবার দেখতে হয়তো। সুন্দরবাবু সাবধানে পায়ে পায়ে এগিয়ে চেয়ারের কাছে গিয়ে দাঁড়ালেন। তারপর বললেন, ঘড়ি বোমা টোমা কিছুই নজরে ঠেকছে না তো, একেবারেই ফোক্কা। জয়ন্ত চেয়ারের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর একখানা আতস কাচের ভেতর দিয়ে চেয়ারের গদি ভালো করে পরীক্ষা করে বলল, নতুন গদি, অথচ এর মাঝখানে রয়েছে একটা ছোট্ট ফুটো। আশ্চর্য। সে একটু ভেবে আবার বলল, মানিক, আমাকে একটা পেন্সিল কাটা ছুরি দাও তো। মানিক ছুরি এনে দিল। এই যে, এ নাও ছুরি। জয়ন্ত ফুটোর চারপাশ থেকে গদির চামড়ার খানিকটা ছুরি দিয়ে কেটে ফেলে কাটা অংশটা তুলে নিয়ে বলল, এইবারে দেখুন সুন্দরবাবু। কি ওটা? গদির ভিতরে সোজাভাবে গাঁথা রয়েছে একটা চকচকে ইস্পাতের শলাকা। হ্যাঁ, আমার মারণ অস্ত্র। আজ এই গদিতে বসলে সেই বসাই হতো আমার শেষ বসা। ওই শলাকাটা যে বিষাক্ত
তাতে আর কোনোই সন্দেহ নেই। সুন্দরবাবু শিউরে উঠে বললেন, রে বাবা, এবারে আমরা সত্যি এক নরপিশাচের পাল্লায় পড়েছি। জয়ন্ত বলল, সুন্দরবাবু, সামনের ওই মেসবাড়ির উপরে পাহারা বসানো দরকার। বলা বাহুল্য ভাইয়া, বলা বাহুল্য। ওই বাড়িখানার উপরে পাহারা দিচ্ছে 2 দিক থেকে 2 জন লোক। মেসের মালিককে দোস্তুর মতো ধমক দিয়ে বলে এসেছি, যদি সে প্রাণে বাঁচতে চায় বীরেনের আবির্ভাব হলেই যেন আমাকে খবর দিতে দেরি না করে। বীরেন নির্বোধ নয়, আপাতত এই পাড়া মারাবে বলে মনে হয় না। তা সাঙ্গপাঙ্গরা এখানে থেকে আমাদের খবরাখবর নিয়ে যথাস্থানে গিয়ে দিয়ে আসছে, আর সে দূরে নিরাপদে বসে আমাদের চারদিক ঘিরে জালের পর জাল ফেলছে। সুন্দরবাবু 2 হাত মুঠো পাকিয়ে বললেন, একবার যদি শয়তানের নতুন আড্ডার সন্ধান পাই। নবীন ফিরে এলে হয়তো একটা কোনো কিছু হদিশ পাওয়া যেতে পারে। হ্যাঁ, ভালো কথা সুন্দরবাবু। আপনি বলছিলেন সিঙ্গাপুরে বীরেনের একখানা ডায়েরি পাওয়া গিয়েছে? হ্যাঁ, পাওয়া গেছে তো। সেখানে একবার দেখব। আরে ধেত, নিতান্ত বাজে ডায়েরি, একটাও কাজের কথা নেই। কি যে কাজের আর কি যে বাজে তা বলা সহজ নয়। দেখলেন তো, ঝড়ুকে আমাদের মধু এতটা বাজে লোক ভেবেছিল যে তার কথা মনের কোণেও ঠাঁই দেয়নি। এই রকম ভ্রম যে স্বাভাবিক, যথাসময়ে তা ধরতে পেরেছিলুম বলেই এখন আমি সশরীরে বহাল তবিয়তে বিদ্যমান আছি। সুতরাং ওই নিতান্ত বাজে ডায়েরিখানা দয়া করে একবার যদি আমার সামনে আনেন, তাহলে আমি বাধিত হব। আচ্ছা আচ্ছা, দেখা যাবে। এদিকে কথায় কথায় বেলা গেল, এখনও ব্রেকফাস্টের দেখা নেই কেন? মধু কি ঠাউরেছে, আমরাও ঝড়ুর মতো বাজে লোক? মানিক চেঁচিয়ে হাঁক দিলে, ওহে মধু, এই সুন্দরবাবু বাজে লোক নন, জলদি তার জন্য চাটা নিয়ে এসো নাকি। চায়ের পালা সাঙ্গ হবার আগেই নবীন ফিরে এলো। সুন্দরবাবু শুধলেন, কি খবর? নবীন বলল, স্যার, আপনারা কি আমাকে একটা ওই ধাঙড়ের পিছু নিতে বলেছিলেন? ধাঙড়টা এখান থেকে রাস্তায় গিয়ে এ বাড়িতে ঢোকে, ও বাড়িতে ঢোকে, তারপর আবার ময়লা নিয়ে বেরিয়ে আসি। এরকম 7-8খানা বাড়ির কাজ সেরে মাইল খানেক পথ পার হয়ে সে আবার একখানা বাড়ির ভিতরে ঢুকে পড়ল। প্রায় 40 মিনিট সেইখানে কাটিয়ে সে ফের বেরিয়ে এলো, তারপর ফিরে গেল ধাঙড়দের আস্তানায়। জয়ন্ত বললে, শেষ যে বাড়িতে ঢুকেছিল তার ঠিকানা কি? ওই 24 নম্বর শ্রীমন্ত পাল স্ট্রিট। সুন্দরবাবু, আমাদের দরকার ওই বাড়িখানায়। পালের গোদা বোধ হয় ওইখানে গিয়েই নতুন বাসা বেঁধেছে। ডিউটি ইজ ডিউটি। ভেবেছিলুম আরও 2-1 পেয়ালা চা আর খান 2 অমলেট ওড়াবো, কিন্তু সে আশায় পড়লো ছাই। চটপট একখানা সার্চ ওয়ারেন্ট বার করে বীরেনের নতুন বাসায় গিয়ে হাজির হতে হবে। ডিউটি ইজ ডিউটি। বলতে বলতে সুন্দরবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। এতক্ষণ আপনারা শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা শাহজাহানের ময়ূর। আজকের গল্প পাঠে ছিল শুভঙ্কর, তাপস, শ্রমিক, কুন্তল, অনির্বাণ, তমাল, নন্দিতা, তনুশ্রী এবং আমি মনোতোষ। সম্পাদনা তমাল, পোস্টার ডিজাইন এবং সামগ্রিক পরিচালনায় মনোতোষ। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। Mystery Lane.